পৃথিবীতে হেন কিছু নাই যেটা কাস্টমসের পারভিউতে পড়ে না। গঙ্গা যমুনার জল, পরিযায়ী পাখি, আল্লাহ দেওয়া আলো বাতাস, এইগুলো ছাড়া সবকিছুই কিন্তু কাস্টমসকে পাস করে আসতে হবে। কাস্টমস মাস্ট হ্যাভ টু নো হোয়াট দ্য থিং ইজ। সে যদি এটা না চিনে, কাস্টমস অফিসার যদি না চিনে, তাহলে সেটা অ্যাসেসমেন্ট করবে কিভাবে? নিজে যখন ক্লায়েন্ট এবং নিজে যখন আর্কিটেক্ট, তখন সেটা হচ্ছে সবচেয়ে ভালো আর্কিটেক্ট। আর্কিটেক্টদের জন্য প্রচন্ড ফ্রিডম দরকার, বাট দে ক্যান নেভার ওয়ার্ক ইন ফুল ফ্রিডম। সে মনে করে যে মোবাইল ক্যামেরাতে একটা চাপ দিলেই তো ছবি হয়ে যাচ্ছে। থিংস আর নট লাইক দ্যাট। সেটার জন্য ইউ নিড সাম আর্টিস্টিক সেন্স। আমি আর যে শান্ত আছি আপনাদের সাথে, এবং মুদ্রার এপিটোপিট মূলত এমন একটি আয়োজন যেখানে আমাদের অতিথির এপাশের গল্প, মানে এ পিঠের গল্প আমরা শুনবো, ও পিঠের গল্প আমরা শুনবো। এবং আমি আজকে খুবই আনন্দিত আমাদের অতিথিকে পেয়ে। আজকে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন আনোয়ার সেলিম, যার অনেকগুলো পরিচয়। প্রথমত উনি একজন আর্কিটেক্ট, এবং মুদ্রার ওপিঠে উনি একজন কবি, একজন শখের ফটোগ্রাফার, এবং আরও অনেক কিছু জানিয়ে গল্প করবো আজকে। আনোয়ার সেলিম ভাই, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি, চমৎকার। তো এবং প্রথমে আসলে আর্কিটেক্ট হবার গল্পটাই জানতে চাই, যে আর্কিটেক্ট হবেন এটা কবে নাগাদ আসলে মনে হয়েছিল আপনার? আসলে যেই সময়টাতে আমি আর্কিটেকচারে ভর্তি হই, সেই সময়টাতে আর্কিটেকচারটা অত পরিচিত বা অত জনপ্রিয় ছিল না। কারণ হচ্ছে যে তখন বোঝাই যাচ্ছে যে আমাদের যে কমিউনিকেশনগুলো ছিল, বাংলাদেশে শুধুমাত্র একটা ইনস্টিটিউশন ছিল, বুয়েট। বুয়েটের 35 জন স্টুডেন্টকে এনরোল করতো আর্কিটেকচারে। তো ওইটা সম্পর্কে খুব একটা জানা ছিল। আমি বুয়েটে ভর্তি হবো এরকমই একটা ইচ্ছা ছিল। খুব ছোটোবেলা থেকে আমি আঁকাআঁকি করতাম, লেখালেখি এইসবের সাথে যুক্ত ছিলাম বিভিন্ন রকমভাবে। কিন্তু ঢাকায় যখন এসে আমি কুমিল্লা ক্যাডেট কলেজ, এখন সেটা কুমিল্লা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ছিল, ওইখানে পড়াশোনা করতাম। ওইখান থেকে পাশ করেছি। পাশ করার পর আমি ঢাকাতে এসেছি যে বুয়েটে ভর্তি হবো। তখন এখানে এসে যখন শুনলাম যে আর্কিটেকচার নামে এই ধরনের একটা সাবজেক্ট আছে, তো সেটা তো আমার জন্য একেবারেই সোনায় সোহাগা হয়ে গেল, পুরোপুরি মিলে গেলো আমার ইচ্ছার সাথে। একই হচ্ছে যে টেকনিক্যাল বিষয়টা যেটা আমি বুয়েটে পড়তে চেয়েছিলাম, আরেকটা হচ্ছে যে আর্টিস্টিক যে প্রবণতা থাকার পরে একজন মানুষ যে ধরনের একটা সাবজেক্টকে পছন্দ করতে পারে, সেরকম একটা সাবজেক্টই আর্কিটেকচার। সো আমি আর্কিটেকচারে বলা চলে যে কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই বসে গেলাম, ভর্তি পরীক্ষা দিলাম এবং হয়ে গেল। ওইখান থেকে আর্কিটেকচার পাশ করলাম। মনে হলো আর কি যে আমি হয়তো আমার যেটা কাঙ্ক্ষিত ছিল সেই প্রফেশনের যেতে পারছে, এরকম একটা অবস্থায় এসেছি। এখন আমার মনে যে প্রশ্নটা জাগছে সেটা হচ্ছিল, আপনি আর্কিটেকচারে ভর্তি হলেন, একজন আর্কিটেক্টও হলেন, এবং প্রথম জীবনে আর্কিটেক্ট হিসেবে কাজও করছিলেন। তার পরবর্তীতে কোন জিনিসটা আসলে আপনাকে মোটিভেট করলো সরকারি কর্মকর্তা হিসেবে জয়েন করার ক্ষেত্রে? আমরা জানি যে আপনি কাস্টমসের কমিশনার ছিলেন, এবং এই যে কাস্টমসের পথে চলে আসে, এটা কিভাবে আসলেন? এই গল্পটা একটু ইন্টারেস্টিং। তার কারণটা হচ্ছে যে আমি আর্কিটেকচারে আমাদের আসলে 5 বছরের কোর্স, কিন্তু সেই সময় এরশাদ ভ্যাকেশন বলে একটা ব্যাপার ছিল, আপনারা জানেন বোধহয়। সেটা হচ্ছে যে বিভিন্ন সময় ছাত্র আন্দোলনকালে এরশাদ যেটা করতো, যে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিগুলো বন্ধ করে দিত, ক্লোজ সাইনেডাই, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এইভাবে করতে করতে আমাদের প্রায় 7 বছর লেগে যায় 5 বছর পাস করতে। প্রথমত হচ্ছে যে আমি যখন আর্কিটেকচারে এনরোল করি, সেখান থেকে শুরু করে আর্কিটেকচার পাস করা পর্যন্ত আমার ধ্যানে, জ্ঞানে, মননে, চিন্তায় সবই আর্কিটেকচার, এবং এর বাইরে আমি কিছুই জানি না। এমনকি সরকারি চাকরি কী জিনিস, কীভাবে করতে হয়, বিসিএস কি, আমি কিছুই জানতাম না। সো আমি 6 বছর আমার প্রফেশনে ছিলাম, আর্কিটেকচার প্রফেশনে, আর্কিটেকচার পাস করার পরে। তারপরে আমার এক বন্ধু, জুনিয়র বন্ধুর সাথে কথা প্রসঙ্গে হঠাৎ করে, সেও বুয়েট থেকে পাস করেছে, তো কথা প্রসঙ্গে সে বলছিল, মোটামুটি তর্কের মতো হয়েছিল তার সাথে। সে বলছিল যে মানে বিসিএস পাস করা তো সোজা না। আমি বলতে চাচ্ছিলাম যে বুয়েট থেকে পাস করে বুয়েট গ্র্যাজুয়েটরা কেন বিসিএস করতে যাবে, জেনারেল লাইনে কেন যাবে? তো সে আমাকে অনেকটা তাচ্ছিল্য করে বললো আর কি যে বিসিএস পাস করাটা অত সোজা না। তখন এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ বলে মনে হয়। আমি বললাম যে ঠিক আছে, আমিও বিসিএস দেবো। তো এইটা বলার পরে জাস্ট ফান করে এসে আমার সাথে একই অফিসে জব করতো। আমার জুনিয়র ছিল, 1 বছরের জুনিয়র। তারও কিন্তু হয়, প্রতি বছরই হয়। তো সে সবসময় চাইতো যে সে কাস্টমসে যাবে। তার কাছে মনে হচ্ছিল যে কাস্টমস যে কোনো সার্ভিসের চেয়ে অনেক বেশি ভালো, অনেক সফিস্টিকেটেড। কিন্তু তার হয়, অন্য ক্যাডারগুলোতে হয়। 3 বার, তৃতীয়বার যখন সে পরীক্ষা দিচ্ছিল, তখন আমি বললাম যে ঠিক আছে, তুমিই করো যা করতে চাও। তখন সে ফার্স্ট চয়েস দিয়েছে আমার কাস্টমস। তারপরে আমি বললাম যে ঠিক আছে, চয়েস, আমি তো এগুলো কিছু বুঝি না, তুমি যা পারো করো, ওইভাবেই দিয়েছে।
তারপরে আমি আসলে আমার কোনোই প্রিপারেশন ছিল না, সত্যি বলতে কি অ্যাবসলিউটলি নো প্রিপারেশন। আমি সারাদিন অফিস করতাম বা নিজের কাজ করতাম, তারপরে সকালবেলা যে বিসিএস পরীক্ষার হলে যে সেখান থেকে ফিরে এসে আবার অফিসে ঢুকতাম। কিন্তু সামহাও আমার হয়ে গেল, কাস্টমসে হয়ে গেল। পরে হয়ে যে গেছে সেটাও আমি জানতাম না, কারণ হচ্ছে আমার ওই বন্ধুই আমাকে ফোন করে জানিয়েছে যে আপনার তো কাস্টমসে হয়ে গেছে। তার কিন্তু হয় না, দুর্ভাগ্যবশত। তারপরে তো আমি তো জানি না যে আমার কোথায় কি হয়েছে। আমি ভেবেছিলাম যে আমি হয়তো বুঝি এয়ারপোর্টে যারা ওই যে সুন্দর জামা কাপড় পরে থাকে, ইনফ্যাক্ট স্মার্ট জামা কাপড়, কাস্টমস ইন্সপেক্টরস, আমি ভেবেছি আমি হয়তো ইন্সপেক্টর হয়েছে, ব্যাগ ট্যাগ পরীক্ষা টরীক্ষা করবো ইত্যাদি। কিন্তু আমি বললাম যে না, আমি ওইখানে কেন যাবো না। বাট লোকজন আমাকে বুঝালো যে না, ব্যাপারটা তা না, এটা কাস্টমস অ্যাসিস্ট্যান্ট কমিশনার মানে অনেক ক্ষমতাশালী একজন ইত্যাদি। যাই হোক, আমি তাতেও কনভিন্স হই নাই। ইনফ্যাক্ট এরপরে আরেকটু অনেক লম্বা কাহিনী, আমি একটু কাট ইট শর্ট। তখন আমাদের চেয়ারম্যান ছিলেন, এনবিআর এর চেয়ারম্যান ছিলেন ডক্টর আকবর আলী খান, এবং ফয়জুল্লাহ সাহেব ছিলেন, উনি সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি। আমি ওনার সাথে কাজ করছিলাম, কথা প্রসঙ্গে হয়তো সেটা চলে আসবে। ফয়জুল্লাহ সাহেব প্রথমে বললেন যে না, ওইটা ভালো লোকের জায়গা না, তোমার মতো মেধাবী ছেলে ওইখানে যাওয়া ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, এত কষ্ট করে যখন সবাই বিসিএস দেয়, কারণ তো অনেকেরই হয় না, সবাই চায়, তো তুমি একটা কাজ করো, তুমি আমার বন্ধু আছে আকবর আলী খান, ওনার সাথে কথা বলো। আর শাহ আলম সাহেব ছিলেন জনপ্রশাসন সচিব তখন, যে ওনাদের সাথে কথা বলো। সো আই ডেয়ার টু মাচ, যে আমি তো জানি না যে একজন সচিব বা এনবিআর এর চেয়ারম্যান, আমার নাম মাত্র আসছে। আমি সরাসরি অনেকের সাথে কথা বললাম। আমি আকবর আলী খান স্যারের সামনে গিয়ে আমি বললাম যে আমি একজন আর্কিটেক্ট এবং আমার অ্যাপটিচিউড সব কিছুই আর্কিটেক্ট, তো আমার তো এখানে হয়েছে, আমার আসা উচিত হবে কিনা, আমি আসবো কিনা। এবং আমি একটা কন্ডিশন দিলাম যে আমাকে ঢাকায় পোস্টিং দিতে হবে, যদি ঢাকায় পোস্টিং দিই তাহলে আমি এখানে জয়েন করবো, আদারওয়াইজ জয়েন করবো। আকবর আলী খান স্যার তখন বলা চলে একরকম তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেলেন যে হাউ ডিয়ার ইউ আর, যে আমাকে শর্ত দেওয়া ওই চাকরিতে ঢোকার জন্য, তোমাকে চাকরি দিয়েছে কে? স্বাভাবিক আসলে সবাই যেখানে চাকরি, যে আমাকে যে কে চাকরি দিয়েছে সেটাও জানে না। তো বললো যে তোমাকে চাকরি দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য প্রেসিডেন্ট, তুমি ওনার কাছে গিয়ে আবদার করো। তো আমি বললাম যে স্যার, তাইলে তো আমার পক্ষে আর চাকরি করা সম্ভব হবে না। তো আমার ইচ্ছাটা ছিল যে তখন 8টা 2:30 অফিস ছিল, তা আমি ভেবেছিলাম যে 8টা 2:30 পর্যন্ত আমি সরকারি অফিস করে, কারণ সরকারি অফিসের লোকেরা কাজ টাজ করে না, আমি জানি যে ইয়েটা আপনার জামাটা খুলে রেখে চেয়ারের উপরে রেখে তারা তাদের নিজেদের কাজে চলে যায়। 8টা 2:30 অফিস, 8টা 2:30 পরে আমি আমার নিজের কাজগুলো করবো, আর্কিটেকচার কাজগুলো করবো। সুতরাং এটা ছিল আমার ধারণা, বাট আমি জানতাম না যে এটা একটা ফুল টাইম জব। কারণ হচ্ছে একজন কাস্টমসের অফিসার, তার কাজটা হচ্ছে ক্যাডার অফিসার, তার কাজ হচ্ছে 24 ঘন্টার কাজ। যেমন রাতের বেলা, গভীর রাতে যদি কোনো একটা ঘটনা ঘটে, চোরাচালান নিরোধ জাতীয় ঘটনা যদি কিছু ঘটে, উনি বলতে পারবেন না যে এটা আমার অফিস টাইম না, আমি এখন যাব না, বা আমি এটাতে রেসপন্ড করবো না, সেটা তিনি বলতে পারেন না। ইনফ্যাক্ট একজন ক্যাডার অফিসার সবসময় একজন 24 আওয়ার অফিসার। এনিওয়ে, সেটা আমি বুঝতে পারিনি। তো আমি চলে আসছিলাম ওইখান থেকে, তারপর উনি আবার আমাকে সামহাও ডেকে নিলেন আর কি, একদম বাইরে থেকে, বারান্দা থেকে ডেকে নিলেন। ডেকে নিয়ে বললেন যে তুমি জয়েন করো, আমি দেখি কি করা যায়। তারপরে আমি জয়েন করলাম। জয়েন করার 21 দিনের মাথায় ট্রেনিং একাডেমিতে আমাদেরকে পাঠানো হলো। জয়েন করার সাথে সাথে উনি 21 দিনের মাথায় আমাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন যে তখন একটা প্রজেক্ট ছিল, ইটাক প্রজেক্ট, এক্সাইজ ট্যাক্স অ্যান্ড কাস্টমস। তো সেটা ইটাক প্রজেক্টের আওতায় উনি আমাকে ইয়েতে পাঠিয়ে দিলেন, থাইল্যান্ডের ব্যাংককে, এআইটিতে। সেটা হচ্ছে বললো যে তুমি ওইখানে যাও, ওইখানে যে আইটির উপরে ট্রেনিং করে আসো, আর তারপরে হচ্ছে আমাদের এখানে অনেক কম্পিউটারাইজেশন হবে, অটোমেশন হবে, সেগুলো তোমাকে দেখতে হবে। তো আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগলো। সেটা হচ্ছে যে এটা খুবই আমার জন্য একটা বিশাল চান্স। আমি তো কখনো চিন্তাই করি নাই যে এইভাবে প্রথমত বিদেশ যাওয়ার সুযোগ, দ্বিতীয়ত হচ্ছে নতুন একটা এক্সপোজার। সো আই হ্যাপিলি ওয়েন্ট দেয়ার। শেষ করে আসার পরে আমাকে হাউজে, চিটাং কাস্টম হাউসে পোস্টিং দিয়ে দিলেন। আমি সেখানে যেতে চাইলাম না। অনেক লম্বা কাহিনী, আমি এটাকে একটু ছোট করে নিয়ে আসি। আলটিমেটলি থাকতে থাকতে আমার ভালো লেগে গেল, এবং ভালো লেগে যাওয়ার জায়গাটা এরকম যে একজন কাস্টমস অফিসার, অর্থাৎ যখন আমার চাকরি হলো, আমার চাকরি হয়েছে চিটাগাং পোর্টে, এবং আমি ছিলাম জেটি কাস্টমসের এক্সামিনিং অফিসার হিসাবে ছিলাম। মানে এক্সামিনিং অফিসার যারা ছিল তাদেরকে সুপারভাইজ করতাম আর কি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আমার কাছে মনে হলো যে এর চেয়ে ভালো চাকরি আমার জন্য আর কিছু হতে পারে না, এর চেয়ে চমৎকার চাকরি। তার কারণটা হচ্ছে পৃথিবীতে হেন কিছু নাই যেটা কাস্টমসের পারভিউতে পড়ে না। যেমন গঙ্গা যমুনার জল, পরিযায়ী পাখি, আল্লাহ দেওয়া আলো বাতাস, এইগুলো ছাড়া সব কিছুই কিন্তু কাস্টমসকে পাস করে আসতে হবে। যেমন পৃথিবীর
যে প্রথম মোবাইল ফোনটা তৈরি হওয়ার পরে বাংলাদেশে যে মোবাইল ফোনটা প্রথম ঢুকেছে সেটা কিন্তু কাস্টমসকে পাস করে এসছে। 2-in-1 এসছে আমাদের এখানে, টেলিভিশনটা কাস্টমসকে পাস করে আসছে। কাস্টমস মাস্ট হ্যাভ টু নো হোয়াট দ্য থিং ইজ। সে যদি এটা না চিনে, কাস্টমস অফিসার যদি না চিনে, তাহলে সেটা অ্যাসেসমেন্ট করবে কীভাবে, ক্লাসিফিকেশন করবে কীভাবে, ট্যাক্স আদায় করবে কীভাবে? সেই জন্য আমার কাছে চিটাগাং পোর্টে হিউজ প্রচুর পরিমাণে জিনিস আসে, অসংখ্য জিনিস আসে, র ম্যাটেরিয়াল আসে, ফিনিশড গুডস আসে। তা আমার কাছে মনে হলো যে এটা আমার শেখার, জানার এবং বোঝার সবচেয়ে ভালো জায়গা। ইভেন ভ্যাটে কাজ করতে গেলেও কিন্তু ব্যাপারটা তাই। যাই হোক, আমি এইখানে বোধহয় থামি। অর্থাৎ ওইখানে যাওয়ার পরে কিন্তু আমার কাছে ভালো লেগেছে, এরকম না যে আমি রিগ্রেট করেছি যে কেন আমি এখানে আসলাম। প্রথমত আমি আসতে চাচ্ছিলাম না, কিন্তু যখন আমি এসেই পড়লাম, আসার পরে মনে হলো যে এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা, যেখানে যে আমি অজস্র ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে পারি, তাদের প্রসেস সম্পর্কে জানতে পারি, ইন্টারন্যাশনাল বিজনেস সম্পর্কে জানতে পারি, ইন্টারন্যাশনাল কমিউনিটি সম্পর্কে জানতে পারি, অনেক কিছু সম্পর্কে জানা হয়ে যায়, আইন কানুনগুলো সম্পর্কে জানতে পারি। সো দ্যাট ওয়াজ গুড ফর মি। এটা নিঃসন্দেহে একটা দারুণ অভিজ্ঞতা। এবং আমরা কিছুক্ষণ আগে যখন অফ এয়ারে গল্প করছিলাম, তখন আমরা এটাও বলছিলাম যে আপনি যে জীবনটা পার করে এসেছেন, সে জীবনটা অনেকের জন্য একটা ড্রিম লাইফ। যেমন অনেকেই কাস্টমসে কমিশনার হওয়ার জন্য বিসিএস এ অসংখ্য ছেলে মেয়ে মূলত পরীক্ষা দেয়, এবং পরীক্ষা দিয়ে তারপরে ফাইট করে পাশ করার পরে গিয়ে একজন বিসিএস ক্যাডার হন। এবং আপনি সেই জব পাওয়ার পর আপনার কাছে মনে হচ্ছিল আদৌ আপনি করবেন কি করবেন না, কিন্তু পরবর্তীতে আপনি ভীষণ এনজয় করেছেন পুরো বিষয়টা। এনজয়ের পাশাপাশি আমি একটু যেটা জানতে চাই সেটা হচ্ছে কাস্টমস কমিশনার কিংবা যখন আপনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে জয়েন করলেন, তখন জীবনে যে অ্যাডভেঞ্চারাস যে গল্পগুলো ছিল, যে কি কি আসছে যাচ্ছে, নিশ্চয়ই আপনার জীবনে এমন কোনো ঘটনাও ঘটেছে, যেহেতু কাস্টমসে অনেক রকম পণ্য আসে, অনেক রকম ঘটনা ঘটে, অনেক রকম চোরাচালানও ধরা পড়ে। আপনার জীবনের থেকে যদি এরকম কোনো একটা ঘটনার কথা আমরা জানতে পারতাম। একটা জিনিস একটু বলে নেই, যেটা তখন আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে সম্ভবত আমি বাংলাদেশে প্রথম এবং একমাত্র যে সরকারি ক্যাডার চাকরি করার সময় আই গট দ্য পারমিশন টু ওয়ার্ক অ্যাজ অ্যান আর্কিটেক্ট। সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছিলাম আমি, অফিসিয়াল অনুমোদন। একই সাথে আমি কাস্টমসে জব করেছি, কিন্তু আমার আর্কিটেক্ট হিসেবে কাজ করার অনুমোদন ছিল, যেটা আমি খুব বেশি একটা চর্চা করতে পারিনি, কারণ কাস্টমসের কাজটা এত বেশি এক্সটেন্সিভ। আর আর্কিটেকচার করতে গেলে আমাকে এত বেশি কনসেন্ট্রেট করতে হয়, তো আমার কোনোটা হইতো না। সুতরাং যেহেতু সরকারি চাকরিটা আমার অব্লিগেশন, সরকার আমাকে বেতন দেয়, সেটা আমাকে করতেই হবে, সেটা আমি করতাম। আর বাড়তি কাজটা ছিল আর্কিটেকচার। আর্কিটেকচার ব্যাপারটা হচ্ছে যে দেন আমি মনে করি যে আমি একজন আর্কিটেকচার ক্রিটিক হয়েছে ভালো। তার কারণ হচ্ছে যে আমি প্রচুর পড়াশোনা করতাম আর্কিটেকচারের উপরে। সে পড়াশোনা করার ব্যাপারটা অবশ্য আমার একদম খুব বাল্যকাল থেকে এসছে। এখন আপনি আমাকে যেটা জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে প্রথমত আমি সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছি, আপনি একজন আর্কিটেক্ট হয়ে কেন কাস্টমসে গেলেন? কারণ হচ্ছে মানুষের কাছে এটা একটা বড় বিষয়, সেটা হচ্ছে কাস্টমসে অনেক আনন্দ আছে, সেটার জন্য বোধহয় লোকজন যায়। তো আমার কাছে ব্যাপারটা সেরকম ছিল না, সেটা আমি কিছু না আগেও বলেছি। কিন্তু যাওয়ার পরে যে আনন্দটা হয়েছে সেটা ছিল অসাধারণ। এবং সেখানে যে আমার কাছে যে অনেকগুলো শেখার মতো ব্যাপার ঘটেছে, এবং সেখানে যে আমি অনেক ধরনের পরিবর্তনের ব্যাপারগুলো করতে পেরেছিলাম, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আপনাকে ছোট্ট একটা গল্প বলি। সেটা হচ্ছে যে আমি যখন চিটাগাং পোর্টে ছিলাম, তো পোর্টে থাকার সময় সেটা হচ্ছে যে আমরা টাম্বলার গ্লাস বলি না, পানি খাওয়ার গ্লাস যেগুলো, কাচের গ্লাসগুলো, তো একটা কন্টেনার পুরো ভর্তি হয়ে টাম্বলার গ্লাস এসছে। তখন কিছু কিছু দুধ কোম্পানি এটা সেটা ওরা যেটা করতো সেটা হচ্ছে যে তাদের দুধের প্যাকেটের সাথে একটা টাম্বলার গ্লাস অথবা একটা প্লেট এগুলো তারা উপহার দিত। তো প্রচুর পরিমাণে এই ধরনের টাম্বলার গ্লাস আসতো। আমি দেখি যে অনেক টাম্বলার গ্লাস আসছে, এত বেশি আসার তো কথা না। তো আমি আমার যে ইন্সপেক্টর এবং সুপারিনটেন্ডেন্ট, আমি ওইভাবেই বলি, প্রিন্সিপাল অ্যাপ্রেজারকে বললাম যে আমাকে এটা স্যাম্পল দেখাবেন, নমুনা দেখাবেন। তো উনি বললেন যে স্যার আপনি কিসের নমুনা দেখবেন, এই টাম্বলার গ্লাস আপনার পিছনে যে গ্লাসটা আছে ওই তো টাম্বলার গ্লাস, পানি খাওয়ার গ্লাস। আমি বললাম নো, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্যাট। আমার যেই গ্লাসটা এখানে আসছে আপনি কন্টেনারে খুলে ওই গ্লাসের নমুনা নিয়ে আসবেন। তারপর উনি খুব বিরক্তি সহকারে যে ঠিক আছে একটা গ্লাস নিয়ে আসছেন। দেওয়ার পর আমি তো ঘেপে গেলাম যে একটা গ্লাস আপনাকে আনতে বলেছি, আপনার কমন সেন্সে কুলালো না। আপনি যেটা করবেন সেটাতে 6টা গ্লাসে একটা প্যাকেট থাকে, মিনি প্যাক থাকে, মিনি কার্টুন যেটা থাকে, 6 গ্লাসে সেই মিনি কার্টুনটা নিয়ে আসবেন। বললো তো স্যার সবই তো একই জিনিস। আমি বললাম যে নো, আমি কি জন্য বলছি সেটা আপনাকে দেখাচ্ছি, আপনি নিয়ে আসেন। তখন তিনি বাধ্য হয়ে নিয়ে আসছে, ওটাকে সিল টিল করে ওটাকে সিগনেচার করে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমি যেই কাজটা করলাম সেটা আমি মেপে ফেললাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা,
তার মানে ওটা ভলিউমটা আমি পেয়ে গেছি। ওটা আমার একটা কিচেন পাল্লা ছিল, আমি কিচেন পাল্লার উপরে ওটা চড়িয়ে দিলাম, যেটা ওজনটা বের করে ফেলছে। এবার আমি কাগজপত্র দেখলাম যে কাগজপত্রে কত ওজন ডিক্লেয়ার করা আছে, কত সিএফটি ডিক্লেয়ার করা আছে, সেই জিনিসটা দেখলাম। দেখার পরে আমি বললাম যে কত কার্টুন, এত কার্টুন, এত কার্টুনের সাথে যোগ বিয়োগ পূরণ ভাগ করে মিলে না, সামথিং রং সাম হয়ে বললাম যে এখন যে পুরো কন্টেনার খোলেন, সব কন্টেনার জিনিসপত্র বের করেন, আমি আসছি। তো বিরক্তি সহকারে আর কি বুঝতে পারছে যে তারা যে কন্টেনার খুললো, কন্টেনার খোলার পরে দেখা গেল যে কন্টেনারের সম্মুখ ভাগ যেটা সামনের অংশে কিছু এই গ্লাসের কার্টুন ছিল, আর ভিতরে পুরা ইলেকট্রনিক্স, অত্যন্ত দামি দামি ইলেকট্রনিক্স। কারণ হচ্ছে সেই ধরনের কি হয়, কন্টেনারে তো একটা ওজন দেওয়া থাকে যে এই কন্টেনারে এই পরিমাণ ওজন। কারণ হচ্ছে আমরা যে বিএল বলি, জাহাজ ভাড়ার রিসিট, সে তো বলে দেয় যে আমি এই পরিমাণ জিনিস ক্যারি করছি, তাই না? তো এই পরিমাণে তার ওজনটা তো বলা থাকে, তো সেই ওজনটার সাথে আমি দেখলাম যে এই ওজনের সাথে মিলে না। যদি এখানে তো 5,000 ডজনের 6টায় যদি এই ওজন হয়, তাহলে 5,000 ডজনের ওজন কত হবে, সেই ওজনের সাথে ওই পুরো ওজন মিলছে না। তো সেখানে যেটা হলো তা এরকম পাওয়া গেছে। এই ধরনের জিনিস একটা দুটো না, অসংখ্য, যেগুলো অন্যরা কেউ চিন্তাই করতে পারে না। সেটা হচ্ছে যে কমন সেন্স দিয়ে যে কাজটা করতে হয়। তো তার পরবর্তীতে কি করা হলো যখন আপনি জানলেন যে এটা, ওইটা কি? খুবই স্বাভাবিক, সেটা হচ্ছে যে ইম্পোর্টার বিরুদ্ধে মামলা হয়েছে, জিনিসগুলো কনফিসকেট করা হয়েছে, তারপরে সেগুলো নিলামে বিক্রি করা হয়েছে, ইম্পোর্টারকে পেনাল্টি করা হয়েছে, সিএনএফএসএনকে পেনাল্টি করা হয়েছে, যা করা হয় আর কি আইন মোতাবেক। সেটা এটা একটা না, অসংখ্য ঘটনা ঘটেছে, একটা জায়গা না, বিভিন্ন জায়গাতে যখন যেখানে পেরেছে সেটা। তো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইউ ক্যান অ্যাপ্লাই ইউর কমন সেন্স। সব জায়গাতে আপনি কমন সেন্সটা অ্যাপ্লাই করতে পারছেন, বিকজ আমাকে পরীক্ষা করতে হচ্ছে নাও কতগুলো জিনিস। যেমন ভ্যাটের ক্ষেত্রে আমরা যদি বলি, সেটা হচ্ছে যে যেমন আমরা একটা পানি, কিছুক্ষণ আগে একটা পানির বোতল দেখছিলাম, তো পানির বোতলে আমরা অ্যাপারেন্টলি দেখে এটা বটল অফ ওয়াটার না, কিন্তু এই পানির বোতলটা একটা প্রসেসের মধ্য দিয়ে এসছে না, পানির প্রসেসের মধ্যে দিয়ে অনেক লোক তার সাথে ইনভলভ ছিল। তারপর হচ্ছে যে পাম্প আছে, তারপরে সেখানে কিছু পিউরিফাই করার জন্য কেমিক্যালস আছে, তারপরে হচ্ছে যে বোতলটা আছে, বোতলের যে ম্যাটেরিয়ালগুলো, তার ক্যাপ, ইভেন এভরিথিং। তার মানে ওইটার দাম কত হতে পারে, যেহেতু অ্যাড ভ্যালুরেম, আমি ওইটার উপরে কত টাকা ট্যাক্স দেবো, কীভাবে নেবো, কিসের ভিত্তিতে? আমি প্রথমে ওটার একটা মূল্য নির্ধারণ করবো। মূল্য কত হবে? আমি বলবো যেটা মূল্য 10 টাকা, 10 টাকার পরে তোমার 15% হারে 1.5 টাকা তোমাকে ট্যাক্স দিতে হবে। সে বললো যে না, 10 টাকা না তো স্যার, এটার দাম হচ্ছে 3 টাকা। কারণ হচ্ছে 3 টাকা হলে 3 টাকার উপরে তার ট্যাক্স কমে আসে, 45 পয়সা হয় মাত্র। তো সে চেষ্টা করবে যত কমানোর জন্য, আমি চেষ্টা করবো বাড়ানোর জন্য। ইজ ইট ফান? নো, এটা একটা আমার সায়েন্টিফিক প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। এইটা যে আমি যে 10 টাকা বলছি, 10 টাকা কিসের ভিত্তিতে বলছি? আমি সমস্ত জিনিস হিসাব করে বলছি। ও তুমি যে ইম্পোর্ট করে নিয়ে আসছো, ওই যে প্লাস্টিকের দানাগুলো, সেটা থেকে যে মোল্ডিং গুলো থেকে যে তুমি প্লাস্টিকের বোতলটা বানিয়েছো, তার সাথে যে একটা ওই যে কি বলে যে ফ্ল্যাপ যেটা থাকে, ফ্ল্যাপ, তারপরে যে উপর যে কর্কটা থাকে, পানি তুলতে তোমার কি পরিমাণে খরচ, মেশিন থেকে শুরু করে লেবার, ইলেকট্রিসিটি, গ্যাস, পানি, সমস্ত কিছু মিলিয়ে এত ইউনিটের জন্য কতগুলো তোমার লাগছে, তোমার উৎপাদন ক্ষমতা কতটুকু, সব হিসাব করে তখন ওই একটা ইউনিটের দাম বের করা হয়। তখন তাকে মানতে হবে যে তোমাকে তো এটা আমি সায়েন্টিফিক পদ্ধতিতে বলেছি। একদম দায়িত্ববান একজন অফিসার, যে কাস্টমসে কিছুই ঢুকতে দিচ্ছে না ঠিকঠাক মতো করে, না ভেরিফাই করে আর কি। তো সেই জায়গা থেকে একজন কবি, একদম মুদ্রার এপিটোপিটের জায়গা যদি বলি, একজন কবি লেখক মূলত হচ্ছে তার নিজের মধ্যে ডুবে থাকেন। এই বিষয়টা আসলে কিভাবে আসলো? আপনি এই শখের জায়গাগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আমার ভিতরে অ্যাটলিস্ট এখানে কনফ্লিক্টিং কিছু দেখি না। প্রথম জিনিসটা হচ্ছে যে আমার নিজের কথাই বলি, পার্সোনালি যদি এটা চলে আসবে, সেটা হচ্ছে যে খুব ছোটবেলা থেকে যখন আমার সামান্যতম বুদ্ধি হয়, তখন থেকে আমার ভিতরে প্রচণ্ড একটা বিস্ময়বোধ ছিল, প্রচণ্ড কিউরিসিটি ছিল, জিজ্ঞাসা সব কিছুর ব্যাপারে, যে এটা কেন, কিভাবে হলো। তো সেই যে কিউরিসিটি, ঔৎসুক্য জানার জন্য, আমার কাছে মানুষের জীবন, মানুষ হচ্ছে প্রথম সাবজেক্ট। মানুষের জীবন, আমি যেটাকে লাইভলিহুড বলি, বিচিত্র মানুষের বিচিত্র স্বভাব, বিচিত্র চরিত্র, বিচিত্র জীবনাচার, বিচিত্র ধরনের জীবন ধারণ, বিচিত্র রকমের গল্প, প্রত্যেকটা মানুষ এক একটা মহাকাব্যের মতো। এটা হলো মানুষ। নেচার, পাহাড় দেখার জন্য আমি মাইলের পর মাইল হেঁটেছি কুমিল্লাতে থাকতে। কুমিল্লা শহরে ছিলাম, কুমিল্লা শহর থেকে আমি লালমাই পাহাড় দেখার জন্য, আমার কৈশোরে, তখন শৈশব কৈশোর সন্ধিক্ষণে, নদী দেখার জন্য, নদী আমার ধারণা যে বিশাল একটা নদী। এই যে আমার ভিতরে যে সবসময় একটা ঔৎসুক্য ছিল, সেখান থেকে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি খুব নীরবে অবজার্ভ করতাম সব, একটা জিনিস চিন্তা করতাম।
এইটার সাথে আরেকটা জিনিস যুক্ত হয়েছিল, সেটা হচ্ছে যে পড়াটা আমার মনে হয় যে অক্ষর জ্ঞান শেখার সাথে সাথে আমি পড়তে শুরু করি মানে হচ্ছে যে নট জাস্ট টেক্সট আমাদের মুখস্থ হয়ে গেছিল। তখন আমাদের অল্প কয়েকটা বই ছিল আর আমাদের সিরিয়ালি বেশ কয়েকজন ভাই বোন ছিল, সুতরাং ওরা যখন পড়াশোনা করতো ওই পড়াশোনা আমাদের মুখস্থ হয়ে যেত। ক্লাস 1-এ আমি পড়ি ঠিকই, বা আমার বয়স 4 বছর, কিন্তু ক্লাস 4, 5, 6-এর বই আমার মুখস্থ হয়ে গেছে। তার কারণটা হচ্ছে সে জোরে জোরে পড়তো, তো তখনকার সিস্টেম ছিল এরকম। তো সুতরাং ওইগুলো নিয়ে খুব একটা অসুবিধা হতো না, ওই আমার একাডেমিক পড়াশোনা নিয়ে সেজন্য আমার কখনোই সমস্যা হয় নাই বা কিছু ফিল করি নাই। আমি কুমিল্লাতে তথ্য মজলিস বলে একটা পাঠাগার ছিল, ওইখানে গিয়ে বসে থাকতাম। এটা আমার 9-10 বছরের বা 11 বছর বয়স যখন ছিল তখনকার গল্প বলছি, 11 বছর। ওইখানে 3টায় যে আমি রাত 8টা-9টার সময় আসতাম। তারপরে হচ্ছে যে পাঠাগার ছিল, সেখানে আমরা প্রথম পেপারটা যেত সন্ধ্যাবেলা, তখন মফস্বলের পেপার। সন্ধ্যাবেলা গেলেই কাড়াকাড়ি লেগে যেত যে কখন পেপারটা পড়বো। ইনফ্যাক্ট সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমি যথেষ্ট পরিমাণে প্রচুর পড়াশোনা করতাম। আর একটা হচ্ছে যে চিন্তা করতাম নিজের ভিতরে, আমার ভিতরে প্রচণ্ড কিউরিওসিটি ছিল সমস্ত জিনিস সম্পর্কে, জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে। সেটার সাথে সাথে যে আর্টিস্টিক বিষয়গুলোর প্রতি সেখানে আমি উদ্বুদ্ধ হই স্বাভাবিকভাবে কতগুলো জিনিস। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন বোধহয় আমার একটা পত্রিকা বের করেছিলাম, তখন আমার এখনো মনে আছে, একটা A4 সাইজের পেপারকে 2 ভাঁজ করলে যেটা হয় সেরকম 4 পেজের একটা পত্রিকা বের করেছিলাম, ওইটার নাম ছিল পদক্ষেপ, ক্লাস 8-এ থাকার সময়। তো তখন আমাদের নিজস্ব একটা গোষ্ঠী সেখানে গড়ে উঠেছিল, তাদের মাধ্যমে এই যে শিল্প সাংস্কৃতিক যেসব কাজকর্মগুলো, সেই জিনিসগুলো এখান থেকেই শুরু হয়। এখন ইনকুইজিটিভনেস থেকে যেটা আসে, ইট ইজ সায়েন্টিফিক অ্যাজ ওয়েল। হ্যাঁ, না সেটা হচ্ছে যে যেমন নিউটনের মাথায় যখন একটা আপেল পড়লো, দেন হি মেড দ্য মোস্ট স্টুপিড কোশ্চেন, যে আপেলটা কেন মাথার উপরে পড়লো। তখন সবাই বলে যে কি তুমি একটা পাগল নাকি মিয়া, তো সেটা তো আপেল তো উপর থেকে নিচেই পড়বে, আপেল কি উপরে উঠবে নাকি, তাই না? দেন হি মেড আনাদার স্টুপিড কোশ্চেন, যে আপেল কেন নিচে পড়ে, ভারী জিনিস কেন নিচে পড়ে। তো আমরা স্বাভাবিকভাবে এই লোকগুলোকে পাগল মনে করি, তাই তো মনে করি যে সে প্রথার বাইরে, নিয়মের বাইরে অহেতুক প্রশ্ন করছে। বাট দিস অহেতুক প্রশ্ন কিন্তু একটা বিশাল আবিষ্কারের জন্ম দিচ্ছে, কারণ হচ্ছে সে ডিফারেন্ট ওয়েতে ভাবছে, অন্যভাবে চিন্তা করছে। তো স্বাভাবিক আমার যেটা ছিল সেটা হচ্ছে যে খুব সাধারণভাবে মানুষ এখনো পর্যন্ত যেটা ভাবে, মুদ্রার এপিট ওপিট বলছেন, সেই জন্য ব্যাপারটা আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে, যে মোস্ট অফ দ্য কেসেস মানুষ একটা সাইড দেখে, ওয়ান সাইডেড। বাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা বিপরীত সাইডটাও একটু চিন্তা করে দেখতে হবে, নট চিন্তা করে দেখা। ইনফ্যাক্ট আমরা প্রতি মুহূর্তে যা করছি সেটাতে আমরা প্রবলেম সলভ করছি, আমরা সমস্যার সমাধান করছি। যেমন আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমাকে প্রশ্ন করেছেন, ইটস এ প্রবলেম, আমি সেটা সলভ করছি কিভাবে, আমি উত্তর দিচ্ছি। উত্তর দেওয়ার সময় আমাকে কি করতে হচ্ছে, আমি চিন্তা করছি যে কোন কথার পরে কোন কথা বলবো, কোন শব্দের পরে কোন শব্দ সংযোজন করব, আমি কতটুকু সেন্সিবল করে সেটাকে উত্তর দিতে পারবো। সো এই প্রবলেমটা আমি সলভ করে যাচ্ছি। এই প্রবলেমটা সলভ করার জন্য কি আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছি, অনেকক্ষণ ধরে ভাবছি? নো, ভাবছি না, কারণ হচ্ছে স্পন্টেনিয়াসলি হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে। কেন স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে? সেটা বিকজ আমার মাথার মধ্যে অনেকগুলো জিনিস আমি একসাথে সংশ্লেষ করেছি। সেটা হচ্ছে যে আমার বয়স, আমার জ্ঞান, আমার অভিজ্ঞতা, আমার দৃষ্টিভঙ্গি, সেগুলোকে একসাথে করার কারণে এখন আপনার সাথে আমি এই যে শব্দ চয়নের ক্ষেত্রে আমার আর এই প্রবলেমগুলো হচ্ছে না। কখনো কখনো যেটা হয় সেটা হচ্ছে আমার চশমাটা যখন আমি রাখি, চশমা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, এই কথাটা মনে থাকছে না। কিন্তু আমার এই যে ধরেন কথা বলতে গেলে সঠিক যে শব্দটা, সেই শব্দটা হয়তো ঠিকঠাক মতো খুঁজে পাচ্ছি না। তখন কি হয়? তখন হচ্ছে যে এর জন্য লাক্সই যেই শব্দটাই হোক, বাংলা হোক, ইংরেজি হোক, উর্দু, ফার্সি, যেটাই আসুক, সেটা সংযোগ করে আমি ঠিকই কথাটা বলে যাওয়ার চেষ্টা করছি, জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মেক মাই অডিয়েন্স আন্ডারস্ট্যান্ড, যাতে তারা বুঝতে পারে জিনিসটা। আপনি যেটা বলছিলেন যে কনফ্লিক্টের কথা, তো না, যে কনফ্লিক্ট কোনোটা করে কিনা, এই ওপিটের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যখন প্রবলেম সলভ করতে যাই, প্রবলেমটা কীভাবে সলভ করি হচ্ছে আমাদের জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা, জ্ঞানের মধ্যে হচ্ছে বিচারজ্ঞান, বিচারবোধ, এমনকি যেটা তুলনামূলক বিচারবোধ, সেসব জিনিস থেকে। এইটা খুবই দরকার প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি একটা প্রফেশনের কথা বলছেন যে এই প্রফেশনের মানুষগুলো এইভাবে কাজ করে। আপনাকে আমি বলেছিলাম যখন আমরা সাইড টক করছিলাম, যে বাইরে যখন কথা বলছিলাম, তখন সেটা বলছি যে অভিজ্ঞতা হচ্ছে এক জিনিস, অভিজ্ঞতা, দক্ষতা আরেক জিনিস।
দক্ষতা হচ্ছে রিপিটেশন, যখন আপনি করেন বারবার একই কাজ করছে, দিন রাত একই কাজ করছে, একই কাজ করতে করতে সেটা আপনি দক্ষ হয়ে যাবেন। অভিজ্ঞতা হচ্ছে যে ওই কাজ সম্পর্কে জানা। কিন্তু আমি যখন অনেকগুলো কাজ একসাথে করছি, অভিজ্ঞতার সাথে টাইমের একটা সম্পর্ক আছে, দক্ষতার সাথে একটা টাইমের সম্পর্ক আছে। আমি 5 দিন ধরে যে কাজ করছি, এটা যদি 5 মাস ধরে করি, আমার দক্ষতা আরও বেশি বাড়বে, অভিজ্ঞতাও বাড়বে। সুতরাং এইগুলো একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গি জড়িত। প্রবলেম সলভ করার জন্যে যে জিনিসটা দরকার, সবারই যেটা দরকার, সেটা হচ্ছে তার মাল্টি ডাইমেনশনাল এক্সপোজার থাকা দরকার। দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। হবে মানে কি অটোমেটিক্যালি চলে আসা উচিত, কিন্তু সেটার জন্য কি লাগে? ন্যাক লাগে, অ্যাপটিচিউড লাগে, তাই না? যদি ন্যাক এবং অ্যাপটিচিউড থাকে তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা খুবই স্বাভাবিক যে কেউ একটা বিষয়কে সামগ্রিকভাবে চিন্তা করতে পারবে। তখন সে মুদ্রার এই পিঠটাও দেখবে, ও পিঠটাও দেখবে। আপনি আঁকতেও ভীষণ পছন্দ করেন এবং ভীষণ ভালোবাসেন। এই যে আঁকাআঁকির যে ব্যাপারটা, আর্ট ওয়ার্কগুলো, সেটা মূলত কি নিয়ে করছেন বা সেগুলো কাদের জন্য করা হচ্ছে? আমি একটা জিনিস বলি যে আসলে এগুলো করি আমার শুধু নিজের আনন্দের জন্যে। আমার ভিতরে একটা দোদুল্যমানতা আছে, অথবা কি বলে যে আমি বিট সেই কি, বাংলা বললে কি বোঝায় জানি না আমি। আমার মনে হয় না যে আমি খুব ভালো আঁকি, খুব ভালো লিখি, ভালো ফটোগ্রাফি করি। কারণ হচ্ছে আমি এক ধরনের পারফেকশনিস্ট। আমার যতক্ষণ না মনে হয় যে এটা পারফেক্ট হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে পাবলিকলি এক্সপোজ করতে চাই না। যেমন আমাকে বহুজন বলেছে কম্পিটিশন করার জন্য, আর্ট এক্সিবিশন করার জন্যে, অথবা আর্টের কম্পিটিশন করার জন্য, ফটোগ্রাফি কম্পিটিশন করার জন্য, এক্সিবিশন করার জন্য। আমি কিছুই করিনি। আমি আমার লেখালেখির উপরে কোনো বই প্রকাশ করতে চাইনি, কিন্তু আমার কিছু গুণগ্রাহী ভক্ত যখন জোর করে সেগুলো নিজেরাই প্রকাশ করতে শুরু করে দিল ফেসবুক থেকে, তখন আই গট ইনভলভ উইথ দ্যাম। তার আগ পর্যন্ত আমরা কিন্তু বইও আমি প্রকাশ করিনি। তারপর হচ্ছে যে বইগুলো মার্কেটিং করার জন্য যেইগুলো, সেটাও আমি করিনি। এর মধ্যে 3টা বই ছাপা হয়েছে, শুধুমাত্র 3টা। এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে মানে আমার ভিতরে তাড়নাটা কি বা কোত্থেকে আসে, বা কোনটা করতে পছন্দ করি, কেন আমি করি। ওই যে বললাম, তাড়নাটা হচ্ছে যে কারো ভিতরে যদি কি বলে যে ক্রিয়েটিভ ব্যাপারগুলো যদি খুব কাজ করে, সৃজনশীল বিষয়গুলো যদি কাজ করে, তিনি কি করবেন? তিনি সেটাকে কোনো রকমভাবেই দমিয়ে রাখতে পারেন না। যেমন একজন কবি বা সাহিত্যিক, তিনি লিখে অথবা একজন আর্টিস্ট, তিনি ড্রয়িং করে সেগুলোকে ডাস্টবিনে ফেলে দিন, ওয়াস্ট পেপার বাস্কেটে ফেলে দিলেন, এরকম তো ঠিক হয় না। আসলে উনি কোনো রকমভাবে তাকে প্রকাশ করতে চান, তার চিন্তা ভাবনা, তার আইডিওলজি, তার সব কিছু। আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে বললাম যে আমি মনে করি না যে এর কোনোটাই খুব পারফেক্ট হয়েছে। তো সেটার জন্য সেটার জন্য আমি এগুলো ঠিক প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আর যদি কখনো অনুরুদ্ধ হলে সেসব জায়গাতে হয়তো আমি সেগুলো, কিন্তু আমার একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক বা ডিজিটাল মিডিয়া যেটা আমরা বলি। এটার একটা বিরাট সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে আমি ফেসবুকে আমার একটা ড্রয়িং পোস্ট করলাম, ধরে না, ড্রয়িংটা পোস্ট করার পরে যখন সেখানে আমাকে অনেকেই অ্যাপ্রিসিয়েট করলো, তাই না, অনেকে সেখানে বিভিন্ন ধরনের কমেন্ট করলো, কিন্তু সেখানে আমি খুঁজতে থাকি যে এর মধ্যে ড্রয়িং বোঝেন বা যিনি একজন আর্টিস্ট এবং নামকরা আর্টিস্ট, তিনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন কিনা। যদি তিনি অ্যাপ্রিসিয়েট করে থাকেন তাহলে বুঝি যে হ্যাঁ, আসলে এটা কিছু একটা হয়তো হয়েছে। সেটা ফটোগ্রাফির ক্ষেত্রেও তাই, লেখালেখির ক্ষেত্রেও তাই। অর্থাৎ যিনি বোদ্ধা, তিনি যদি সেটা অ্যাপ্রিসিয়েট করেন, তখন বুঝতে হবে যে কিছু একটা হয়েছে। না, আমার সুবিধাটা হচ্ছে এটাকে, যদি আমি মনে করি যে না, এটা ভালো লাগছে না, সেটার উপর আমার পুরো কন্ট্রোল থাকে। আমি সেটাকে পুরোপুরি আমার যে অ্যাকাউন্টটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি। আমি আমার পোস্টটাকে রেস্ট্রিক্ট করে দিতে পারি উইদিন সাম ভিউয়ার্স, তাই না, কতজনের মধ্যে আমি একে দেখাবো, ওকে দেখাবো না, সেরকম। তো সেটা হচ্ছে যে প্রথম কথাটা হচ্ছে যে একজন শিল্পী অথবা একজন সাহিত্যিক অথবা একজন আর্টিস্টিক যিনি ক্রিয়েটিভ মানুষ, সৃষ্টিশীল মানুষ, তিনি তার সৃষ্টিকে প্রকাশ করাটা, মানে প্রকাশ না করা পর্যন্ত সেটা কি বলবো, ইটস কাইন্ড অফ প্রসব বেদনা। সেটা ভুগতে থাকবেন, তাকে আলটিমেটলি প্রসব করতে হবে কোনো না কোনো রকমভাবে। তো যেটা হয় সেটা হচ্ছে যে হ্যাঁ, সেটা আমি করে সেটা আমি পাবলিশ করছি কি করছি না। নাও, ওই যে বললাম যে ভিতর থেকে যখন অনুপ্রেরণাটা আসে, যেমন
ইদানিং লেখালেখি আমি একটু কমই করছি, আর যদি করি আমার ধৈর্য একটু কম তুলনামূলকভাবে, কারণ হচ্ছে আমি মাল্টিটাস্কার এবং একসাথে অনেক কিছুতে কনসেন্ট্রেট করার চেষ্টা করি, তাতে করে যেটা হয় যে সব কিছু মিস হয়ে যেতে পারে, এরকমও হয়। তখন যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে আমি ওই যে লম্বা একটা উপন্যাস লিখবো বা একটা বড় গল্প লিখবো, সেটা করাটা এখন আর ধৈর্য কুলায় না। তখন আমি ছোট 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 কিছু জিনিস লিখি, এবং ওই ছোট ছোট ওই লেখাগুলো দিয়েই আমার কিছু বই হয়েছে। আঁকা আঁকির ক্ষেত্রেও তাই, এখন হয়তো ইচ্ছা করছে, ঠিক আছে আঁকলাম, আর ভাল লাগছে না, বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে ক্যামেরা নিয়ে বের হয়ে গেলাম, ছবি তুললাম ইত্যাদি। তো যে খুব যে টার্গেট করে করেছি তা কিন্তু না, প্রফেশনাল কোনো কিছু করি নাই। আমি অনেকগুলো প্রায় 1000 খানেক বইয়ে প্রচ্ছদ করেছি, কিন্তু প্রফেশনালি করিনি। প্রফেশনাল যেহেতু করিনি সেই জন্য কেউ আমাকে চেনে না, বা চেনার খুব একটা কথা নয়। তার কারণটা হচ্ছে চেনা পরিচিত বন্ধু বান্ধব এটা সেটার মধ্যে থেকে এসে বললো যে একটা প্রচ্ছদ করে দেন, করে দিলাম, ওরকম আর কি। আসলে এতগুলো পরিধি আপনার কাজের জায়গা বা ভালোবাসার জায়গা, সেগুলো নিয়ে কথা বলতে গেলে দেখা যাচ্ছে যে এক একটা নিয়ে এক একটা এপিসোড করে ফেলা সম্ভব। কারণ যে মানুষটি 1000-এর বেশি প্রচ্ছদ করে ফেলেছে, সেই মানুষটির প্রচ্ছদের গল্পই তো 1000টা গল্প রয়ে গেছে, এবং এটা একটা দারুণ ব্যাপার। এবং আমি আরেকটু জানতে চাই, যেটা আপনি তো শখের ফটোগ্রাফিও করছেন, এই ফটোগ্রাফির বিষয়টা কীভাবে আসলো? এটা কি ট্রাভেলের সাথে সংযুক্ত ছিল? আপনি যেহেতু ভীষণ ঘুরতে পছন্দ করেন, এর সাথে কি এটা চলে এসেছে? ফটোগ্রাফিটা আমার মনে হয় যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্ট। তার কারণটা হচ্ছে যে দিস ইজ এ থার্ড আই, তৃতীয় চক্ষু, তৃতীয় নয়ন। আমরা যে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি সেকেন্ডে একটা ছবি তোলার জন্য, একটা স্টিল ফটো হচ্ছে 1 সেকেন্ডের 100 ভাগের বা 500 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে আমি ওই ইমপ্রেশনটা, ওই টাইমটা, ওই সিচুয়েশনটা, ওই পরিপ্রেক্ষিতটা ধরে রাখতে পারি। আমি একটা চোখ ব্লিঙ্ক করতে যেটুকু সময় লাগে তার চেয়ে কম সময়ে ক্যামেরা সেটা ধরতে পারছে। সো এইটা এত চমৎকার একটা আর্ট এবং চমৎকার একটা সায়েন্সও বটে, একটা মজার জিনিস, যে সেটা হচ্ছে যে এইটা শুধুমাত্র ফটোগ্রাফিতেই সম্ভব। আদারওয়াইজ এটা আমাদের মেমোরিতে যে হাজার হাজার লক্ষ লক্ষ জিনিস যেটা আমি চোখে দেখছি সেটা সম্ভব না। ফটোগ্রাফির ব্যাপারটা আমি অনেক আগে থেকে মানে হচ্ছে যে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, বুয়েটে ফার্স্ট ইয়ার, তখন থেকে আমি রীতিমতো ফটোগ্রাফি করি। এবং ফটোগ্রাফি আমাদের একটা সাবজেক্টও ছিল সেকেন্ড ইয়ারে। এটা আমার সাবজেক্ট থাকার জন্য না, ফটোগ্রাফি একটা কোর্স ছিল আর কি, আর্কিটেকচারই ছিল, সেই জন্য না। ফটোগ্রাফিটা যেটা আমার রক্তের মধ্যেই ঢুকে গেছে। ওই যে বললাম থার্ড আই, আমি যেটাকে ধারণ করতে পারছি, চোখে কিছু দেখতে পাচ্ছি, দেখে আমি সেটাকে স্মরণ করতে পারছি না, কিন্তু ফটোগ্রাফি আমাকে স্মরণ করিয়ে দেবে সেখান থেকে। ফটোগ্রাফির মধ্যে কতগুলো ব্যাপার আছে, কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ মনে করে, যেমন আজকাল সবার হাতে হাতে মোবাইল ফোন আছে, মোবাইল ক্যামেরা আছে, মনে করে যে মোবাইল ক্যামেরাতে একটা চাপ দিলেই তো ছবি হয়ে যাচ্ছে। থিংস আর নট লাইক দ্যাট, বাট ইটস ইজি লাইক এনিথিং, যদি আমার সেই অ্যাপটিচিউডটা থাকে। বিষয়টা কীরকম, সেটা হচ্ছে আপনি দেখবেন লাইট, কালার, ফ্রেম, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড ইত্যাদি কতগুলো জিনিস, সেটার জন্য ইউ নিড সাম আর্টিস্টিক সেন্স, দ্যাটস অল। খুব বেশি কিন্তু জটিল না। কারণ হচ্ছে যে আজকাল ওই টেকনোলজিক্যালি ক্যামেরাগুলোকে অনেক সোজা করে দিয়েছে, ক্যামেরাগুলোতে অনেক ফাংশন আসছে। আগে আমরা ফিল্টার ব্যবহার করতাম, এখন ফিল্টার ব্যবহার না করে এটাকে অপটিক্যাল, তারপর হচ্ছে যে অ্যাপস থেকে ফিল্টার ব্যবহার করছে, অনেক কিছু করে ফেলছে। বাট দ্য বেসিক থিং যেটা, সেটা হচ্ছে যে দ্যাট ইজ দ্য ইউর আই, আপনার চোখ, আপনার মস্তিষ্ক কোনটাকে ধারণ করছে সেটা। ফটোগ্রাফি সেই জন্য খুব ইন্টারেস্টিং। এখন ফটোগ্রাফি করতে গেলে আমি যেটা করি, মোস্ট অফ দ্য কেসেস আমি জীবনে কখনোই ফ্ল্যাশ ইউজ করিনি, নেভার এভার ইন মাই লাইফ। ফ্ল্যাশ ইউজ না করার কারণটা হচ্ছে কোনো আর্টিফিশিয়াল লাইট ইউজ করিনি। তার কারণটা হচ্ছে আমি ঠিক যেই পরিপ্রেক্ষিতটা আছে, এই অল ভার্জিন ফটোগ্রাফস, যেই পরিপ্রেক্ষিত, যেই লাইট, যে আলো ছায়া যা আছে সেটাকে আমি তুলে ধরবো। অন্ধকারের ছবি তুলবো, অন্ধকারের ছবি হচ্ছে এইটা, অন্ধকার দেখতে এরকম দেখায়। সো আই নেভার ইউজ ফ্ল্যাশ, এটা হচ্ছে একটা জিনিস। 2 নম্বর হচ্ছে যে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করি হচ্ছে ন্যাচারাল ফটোগ্রাফিগুলো করার জন্য। ট্রাভেল ফটোগ্রাফি করতে ভালো লাগে, এবং যেটা হয় আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে যে এই সময়টা ফটোগ্রাফির জন্য সবচেয়ে ভালো সময়, অর্থাৎ এই আমরা যাকে শরৎকাল বলি। তার কারণটা হচ্ছে এই সময় আকাশ মেঘমুক্ত থাকে, এবং পেজা মেঘের তুলো মেঘ, তাই না, সাদা মেঘ থাকে, এবং আকাশ থেকে ব্লু স্কাই থাকে। এই সময়ে বাতাসে ধুলাবালির পরিমাণ কম থাকে, সেই জন্য আপনি ভালো ছবি তুলতে পারেন। এই সময় ঝকঝকে ছবি তোলা সম্ভব এই একটা সিজনে। আদারওয়াইজ অন্য সিজনগুলোতে যেই ছবি হয় সেটা ওই তখনকার পরিপ্রেক্ষিতে ছবি হয়। বিদেশে, দেশের বাইরে, যেখানে অনেকগুলো দেশে, পশ্চিমা দেশগুলোতে আমি বেশিরভাগ দেশেই দেখেছি যে সেটা হচ্ছে তাদের দেশে আমাদের মতো তো ডাস্টি না, মানে আবহাওয়াটা, সেখানে চমৎকার ভালো ছবি ওঠে। তো সেই জন্য আমি ওইসব ছবি, ওইখানে যে ছবি তুলতে পছন্দ করি বিদেশে।
যে ছবিগুলো, বাংলাদেশেও অবশ্যই, এবং প্রত্যেকটা সিজনের আলাদা আলাদা ছবি তোলার আমার অনেক কয়েক লক্ষ ছবি আছে যে আমি সিজনে ছবি তুলি। এবং আপনি যেহেতু ভ্রমণ পিপাসু মানুষ, প্রচুর ভ্রমণ করেছেন জীবনে, আমি যদি ভুল না করি ইতিমধ্যে 56টা দেশ আপনি ঘুরে ফেলেছেন। কোন দেশে ঘুরে সবচেয়ে বেশি ভালো লেগেছে? এইটা আমি যখন বলি তখন অনেক মানুষই অবাক হয়। ইনফ্যাক্ট প্রত্যেকটা দেশই আমার কাছে একটা বিষয়। প্রত্যেকটা দেশ, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের অ্যাটিটিউড, তাদের বিহেভিয়ার, তাদের সব কিছু, তাদের ঐতিহ্য, প্রত্যেকটা আলাদা আলাদা, এবং আমি সেগুলো প্রত্যেকটাকে এনজয় করি। আমার কাছে সবগুলোই ভালো লাগে। এখন যদি আপনি আমাকে বলেন যে কোন দেশটা সবচেয়ে ভালো লেগেছে, আমি বলবো যে আমাদের সবচেয়ে কাছের, খুবই কাছের একটা দেশ যেটা আমার কাছে স্বর্গের মতো মনে হচ্ছে, সেটা হচ্ছে ভুটান। আরেকটা দেশ আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, আদার দেন সবাই বলবে যে সুইজারল্যান্ড ভালো লাগে, ইউরোপের এই জায়গাটা ভালো লাগে, স্কটল্যান্ড ভালো লাগে, ফাইন, ভালো লাগার মতো অনেক জায়গায় আছে। আরেকটা দেশ ভালো লেগেছে যেটা হচ্ছে সাউথ আফ্রিকা, বিশেষত কেপ টাউন, ওই রিজিয়নটা আমার কাছে অসাধারণ লেগেছে। এই দুইটা দেশ সবচেয়ে ভালো লাগে। আর একটা হচ্ছে যে আমি ইজিপ্ট আমার কাছে খুব ভালো লেগেছে সেটা অন্য কারণে, বুঝতে পারছেন যে সেটা ঐতিহাসিক ভ্যালুর কারণে। আর ইউরোপের যেই দেশগুলোতে আপনি দেখবেন এক একটা বিল্ডিং, যে এটা কত বছর বয়স, 700, 800, 1000 বছর বয়স সভ্যতা। আপনি বাংলাদেশের ভৌগোলিক সীমানার বাইরে একটু বেরিয়ে যাবেন, you will find treasures, but there is nothing, absolutely nothing. আমরা যেগুলো নিয়ে গর্ব করি, ইনফ্যাক্ট আমি মনে হয় যে এগুলা হচ্ছে ওই ভেঙে রাবলি গরিব মানুষের সামান্য সম্পদ নিয়ে। আই এম সরি, বাট আমাকে এইভাবেই বলতে হবে। আপনি এখান থেকে যান, আপনার এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল মতো কি আছে এখানে? কিছুই তো নাই ইন রিয়েল সেন্স। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি এক্সপোজড, আপনার যদি সুযোগ থাকে, ইউ মাস্ট হ্যাভ টু ট্রাভেল। আপনি ট্রাভেল করে আবার তো নিতে হবে আপনাকে। কত লোকই তো ট্রাভেল করে, সরকারি অফিসাররা দেখি সামান্য খালি চান্স পেলেই বাইরে যায় তারা কেনাকাটা করতে যায়। আমাদের সাথেই তো লোকজন গেছে, দেখেছি। সেটা হচ্ছে যে উনি কীভাবে শপিং করবেন, শপিংয়ের ধান্দা থাকে, বাট দে আর নট ইন এ পজিশন টু। যেমন আমি যখন একটা বিদেশে সরকারি সফরে যেতাম, খুব ভোরবেলা ঘুম থেকে উঠে বের হয়ে যেতাম শহরটা দেখার জন্য বা আশপাশে কী আছে সেটা দেখার জন্য। মুম্বাইতে আমি যখন প্রথম যাই, সেদিন আমাদের জন্য সময় ছিল খুবই কম। আমি যেটা করেছি, সারা রাত ভর একটা গাড়ি ভাড়া করে সারা রাত ভর ঘুরে ঘুরে আমি স্পটগুলো ঠিক করেছি। আমার ড্রাইভার আমাকে বলে দিয়েছে যে এই জায়গায় এটা, যেমন এখানে হচ্ছে অমিতাভজির বাসা, এইখানে হচ্ছে কী বলে যে ওই বিখ্যাত মাজার, এটা যা মুম্বাইতে যা বিখ্যাত জিনিস আছে। পরদিন আমি বেছে এই কয়টা জিনিস দিনের আলোতে দেখে নিলাম, আর রাত্রিবেলা দেখে আমি যতটুকু বোঝার ততটুকু বোঝাম, এরকম আর কি। অর্থাৎ সময় যখন কম থাকে এইভাবেই, সেটা হচ্ছে দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য। এনিওয়ে, এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে এসে একটু জানতে চাই, যেহেতু আপনি আবার ফুল টাইম আর্কিটেক্ট হিসেবে ফিরে এসেছেন এবং পুরো সময়টা আপনি আর্কিটেক্ট হিসেবেই মূলত দিচ্ছেন আর্কিটেকচার প্রফেশনটাতে, এই বিষয়টা নিয়ে যদি একটু ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই আপনার কাছে। ধরে নেই যদি আমি ডে 1 থেকে, অর্থাৎ কাস্টম সার্ভিসে না যেয়ে, সরকারি চাকরিতে না যেয়ে যদি আমি শুরু থেকে এই পর্যন্ত আসতাম, তাহলে আমার অভিজ্ঞতা, আমার দক্ষতার ঝুলি নিশ্চয়ই অনেক ভারী থাকতো। সেক্ষেত্রে আমার পক্ষে অনেক ভালো কিছু করা সম্ভব হতো। আমার একটা পরিচিতি থাকতো, হয়তো সম্ভাবনা আছে, যথেষ্ট সম্ভাবনা ছিল। তো সেই সম্ভাবনা না থাকার জন্য আমি কিন্তু খুব একটা রিগ্রেট করি না। একটা মজার জিনিস আমি লক্ষ্য করেছি, এবং সেটা আমি সবাইকে সবসময় বলেও বেড়াই। আর্কিটেক্টের নিজের বাড়িটা, অর্থাৎ নিজে যেই কাজটা করেছে, সে নিজে যখন ক্লায়েন্ট এবং নিজে যখন আর্কিটেক্ট, তখন সেটা হচ্ছে সবচেয়ে ভালো আর্কিটেকচার। ব্যাপারটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে আমি কীভাবে কী ড্রিম করছি, আমি চিন্তা করছি। আপনি যখন আমার ক্লায়েন্ট, আমি যখন আর্কিটেক্ট, তখন আপনার নিজস্ব একটা চিন্তা আছে। ইউ আর দ্য প্রাইম ডিজাইনার। আপনার একটা চিন্তা আছে যে আমার বাড়িটা এইভাবে এরকম হবে। আপনি যখন আপনার স্বপ্নের কথাটা, আমাকে ড্রিমটা দিয়ে দিলেন, আমি কি করব, সেটাকে টেকনিক্যালি, অ্যাস্থেটিক্যালি এবং যা হয় আর কি, আমি সেইভাবে সেটাকে মোল্ড করার চেষ্টা করবো। তারপর আপনার সাথে যখন একটা কনসেনসাসে আসবো, তখন আমি ওই জিনিসটা বানালাম। আর আর্কিটেক্ট নিজেই যখন ক্লায়েন্ট, মালিক নিজেই যখন জমির মালিক, নিজের বাড়িটা হইতে পারে, নিজের বাড়ির সামনে একটা মসজিদ বানাতে পারেন তিনি নিজে, তখন তিনি তার পুরোটা ঢেলে দিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে আমার ইমপ্রেশন। সেটা হচ্ছে আর্কিটেক্টদের জন্য প্রচণ্ড ফ্রিডম দরকার, তাহলেই তিনি কাজ করতে পারবেন। বাট দে ক্যান নেভার ওয়ার্ক ইন ফুল ফ্রিডম। কখনোই তারা সেই কাজটা করতে পারেন না। আমার কাছে ভাল লাগছে, কিন্তু
সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে এখন সারা বাংলাদেশেই ঠিক এই মুহূর্তটাতে কাজের স্কোপ খুব কম, সব জায়গাতে কাজের স্কোপ কমে গেছে। তো কমে যাওয়ার কারণে সেই কাজের সুযোগগুলো তৈরি হচ্ছে না। বাট যদি আমি ছোট্ট একটা কাজও করি, ছোট্ট একটা কাজ করার সুযোগ পাই, তো সেখানে অন্ততপক্ষে আমার, কারণ হচ্ছে ছোটটাই ইউনিট দেখেই বোঝা যায় যে অ্যাকচুয়ালি হোয়াট ইউ হ্যাভ ইউ ক্যান ডু। আপনার কনস্ট্রেন্ট যত বেশি থাকবে, আপনি সেই কনস্ট্রেন্টটার সুযোগগুলো যত বেশি কাজে লাগাতে পারবেন সেটাকে, আপনি তত বেশি সাকসেসফুল। তো সেই জন্য আমি ছোট জায়গার মধ্যে কাজ করতে আগ্রহী এখনও। ছোট্ট কিছু একটা বানানোর জন্য আমি খুব চাই, নাথিং বিগ, নাথিং ভিগোরাস, সেটা করার সময় সুযোগ অথবা আমার ক্যাপাসিটি কোনোটাই এখন নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দর্শকদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমি আরজে শান্ত বিদায় নিচ্ছি মুদ্রার এপিটোপিট থেকে। আগামী পর্বে আবারও চলে আসবো। অনেক বেশি ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে।